আসসালামু আলাইকুম। 20 জুলাই 1969 দিনটি এমন একটি ঐতিহাসিক দিন যেদিন পুরো দুনিয়ার মানুষের নজর চাঁদের দিকে ছিল। কারণ প্রথমবারের মতো কোনো মানুষ চাঁদের মাটিতে পা রাখতে যাচ্ছিল সেদিন। এদিন প্রথমবারের মতো চাঁদে গিয়েছিল 3 জন অ্যাস্ট্রোনটস। এরা হচ্ছেন নেল আর্মস্ট্রং, বাজ অ্যালড্রিন আর মাইক কলিন্স। এদিনের এই মিশনটিকে নাম দেওয়া হয়েছিল অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর এই প্রতিষ্ঠার পর 1969 থেকে 1972 পর্যন্ত মানে এই 3 বছরে মোট 12 জন অ্যাস্ট্রোনটসকে চাঁদে পাঠানো হয়েছিল। যে মিশনগুলো ছিল অ্যাপোলো 12, অ্যাপোলো 14, অ্যাপোলো 15, 16 এবং অ্যাপোলো 17। আর এরপর থেকে আর কোনো মানুষকেই চাঁদে পাঠানো হয়নি। তবে কি হয়েছিল তাদের সাথে, যে কারণে আর কোনো মানুষকেই নাসা চাঁদে পাঠালো না বা পাঠানোর সাহসটুকুও পাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই জানব। যদিও পুরো দুনিয়ার মানুষ এখনও জানে এই দিন অ্যাপোলো 11 নামে একটি রকেট মানে স্পেসক্রাফট দিয়ে প্রথমবারের মতো চাঁদে গিয়েছিল 3 জন অ্যাস্ট্রোনটস, এবং তারা সেখানে কিছু সময় আড্ডা দিয়ে আবার বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু এটি তো শুধু সবার ধারণা মাত্র। আসলে সেদিন চাঁদের বুকে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তাদের 3 জনের লোমই দাঁড় করে দিয়েছিল। ঘটনাটি আজ থেকে প্রায় 51 বছর আগে। এদিন সারা দুনিয়ার মানুষ ঘরে বসে টিভিতে লাইভ দেখছিল তাদের মিশনটি, কারণ এই মিশনটির দ্বারা মানুষ প্রথম চাঁদে পা রাখতে যাচ্ছে। সব পরীক্ষা নিরীক্ষার পর অ্যাপোলো 11-কে 16 জুলাই 1969 সালে পৃথিবী থেকে লঞ্চ করা হয়। লঞ্চ করার পর প্রায় 5500 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিয়ে ছুটে যায় চাঁদের দিকে। যখন অ্যাপোলো 11 পৃথিবীর গ্র্যাভিটিকে ক্রস করে সুদূর মহাকাশে চলে যায়, তখন নাসার কন্ট্রোল সেন্টারগুলো 24 ঘন্টা অ্যাপোলো 11-এর সাথে যোগাযোগ রাখছিল, এবং নাসার কন্ট্রোল সেন্টার এবং অ্যাস্ট্রোনটসদের সাথে বলা প্রত্যেকটি কথাই রেকর্ড করা হচ্ছিল। এর সাথে সাথে রেডিও এবং টিভিতে লাইভ দেখানো হচ্ছিল পুরো মিশনটাই। টানা 4 দিন 5500 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিয়ে চাঁদের খুব কাছাকাছি চলে যায় তারা। মানে কিছু মিনিটের মধ্যেই অ্যাপোলো 11-এর লুনার মডিউল ইগল মানে যে বিমানটির ভেতর তারা 3 জন ছিল, সেটি নিজের নির্ধারিত স্থানে ল্যান্ড করার জন্য তৈরি ছিল। কিন্তু ল্যান্ডিং করার আগে যখন সময়ের হিসাব করা হচ্ছিল, তখন দেখা যায় যে ইগলটি কোনো এক অজানা সমস্যার কারণে নিজের নির্ধারিত সময়ের থেকে 4 সেকেন্ড আগে চলে গিয়েছে। এর মানে হচ্ছে এটি যে জায়গাটিতে ল্যান্ড করার কথা, ইগলটি সেখানে ল্যান্ড না করে এমন এক জায়গায় ল্যান্ড করবে যার আইডিয়া না কন্ট্রোল সেন্টারে বসে থাকা বিজ্ঞানীদের ছিল, আর না রকেটের ভেতর বসে থাকা অ্যাস্ট্রোনটদের। এদিকে রকেট এবং চাঁদের দূরত্ব মাত্র কিছু কিলোমিটারই ছিল, যা অনেক বড় একটি বিপদের সংকেত ছিল, কারণ এটি এমন এক ল্যান্ডিং হতে যাচ্ছিল যার পরিণাম আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন এরা কেউই জানত না। এদিকে এই ঝামেলার মধ্যে আরেক বিপদের সম্মুখীন হয় তারা। তাদের বিমানে থাকা কম্পিউটারটাও কোনো কারণ ছাড়া ইরর দেখাচ্ছিল, যার ফলে বিমানের অটোমেটিক সিস্টেমটি বন্ধ হয়ে যায়। এদিকে বিমানের ল্যান্ডিংয়ের সময়টাও প্রায় ঘনিয়ে এসেছে। তখন আর্মস্ট্রংয়ের কথা ছিল, যেভাবেই হোক বিমানের কন্ট্রোল আমাদের হাতে নিয়ে এমন এক জায়গায় ল্যান্ডিং করাতে হবে যাতে বিমান এবং আমরা উভয়ই বেঁচে যাই। আর্মস্ট্রং মাথা ঠান্ডা করে সবকিছু উপেক্ষা করে বিমানের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়, আর 20 জুলাই রাত 8:17 দিকে ইগলের সফল ল্যান্ডিং করিয়ে দেয়। আপনাকে বলে দিই, আর্মস্ট্রং যে জায়গাটা পছন্দ করে ল্যান্ড করেছিল এর নাম নাসা নিজেই ট্র্যাঙ্কুইলিটি বেজ নাম রেখেছিল, যেখানে গর্ব নিয়ে আর্মস্ট্রং আর অ্যালড্রিন প্রথমবারের মতো তাদের পা রাখে। এই পর্যন্ত জেনে হয়তো আপনার মনে হচ্ছে যাক ফাইনালি এই ছোটখাটো ঝামেলার পর তাদের মিশনটি সাকসেসফুল হয়েছিল, কিন্তু আপনার ধারণা ভুল। আসল সমস্যা এখনই শুরু হতে যাচ্ছে। টিভিতে লাইভ চলাকালীন এমন একটা সময় হয়েছিল যখন নাসার কন্ট্রোল সেন্টার থেকে কয়েক মিনিটের সাউন্ড সাধারণ মানুষদের জন্য ডিসকানেক্ট করে দিয়েছিল। কিন্তু কথা হচ্ছে, এই 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে নাসার সাথে এই 3 অ্যাস্ট্রোনটসদের কি এমন কথাবার্তা হয়েছিল যে কথাগুলো সাধারণ মানুষদের জন্য লুকিয়ে দেওয়া হয়েছিল চিরতরে। অবশ্য আমাদের পৃথিবী থেকে বিভিন্ন স্থানের বড় বড় হ্যাকাররা মিলে নাসার সিস্টেমের সিকিউরিটিকে ব্রেক করে তার ভেতরের অনেক ইনফরমেশনই বের করেছিল, আর তার ভেতর থেকে সেই 2 মিনিটের অডিও ক্লিপটাও পাওয়া গিয়েছিল। চলুন 10 সেকেন্ড সেই অডিও ক্লিপটা একবার শুনে নিই। No, this is not an October. I want you to
এই অডিও ক্লিপটাতে নীল আর্মস্ট্রং চাঁদ থেকে এটা বলার চেষ্টা করছে যে তাদের স্পেসশিপ থেকে কিছুটা দূরে একটা এলিয়েন স্পেসশিপও দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে তারা সোজা আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। এদিকে এই ঝামেলার পর 3 অ্যাস্ট্রোনটস সারা জীবনের জন্য প্রায় চাঁদেই আটকে যেতে যাচ্ছিল। চাঁদে ল্যান্ডিংয়ের কিছুক্ষণ পর বিমানের ইঞ্জিনে থাকা ফিউল পাইপের তাপ অতিরিক্ত মাত্রায় বাড়তে শুরু করে, কারণ চাঁদের টেম্পারেচার অনেক কম থাকার কারণে ফিউল পাইপে থাকা জ্বালানি বরফে পরিণত হয়ে যায়, যে কারণে ফিউল পাইপের তাপ মাত্রাতিরিক্ত বাড়তে থাকে। এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে নাসা অ্যাস্ট্রোনটসদের আদেশই করতে যাচ্ছিল যে বিমানটিকে শীঘ্রই খালি করে দিন, কারণ এই তাপ এতই বেশি ছিল যে বিমান যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আর এমন হলে এই 3 অ্যাস্ট্রোনটস সারা জীবনের জন্য চাঁদে আটকে যেত। কিন্তু তাদের ভাগ্য ছিল যে এই বরফগুলো কিছু সময় পর গলতে শুরু করে, যে কারণে পাইপের প্রেশার পুনরায় নর্মাল হয়ে যায়। হয়তো উপরওয়ালা চায়নি তাদের এই কষ্টটা বিফলে যাক, কিন্তু বিপদ এখনো পুরোপুরি কাটেনি, কারণ এই সমস্যা থেকে বের হওয়ার কিছু সময় পর এই বিমানটিতে আরেকটি ঝামেলা দেখা দেয়, যেখানে বিমানের কন্ট্রোল প্যানেলের একটি সুইচ ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে তাদের পুরো সার্কিটটাই ব্রেকডাউন হয়ে যায় আর কন্ট্রোল প্যানেলের পাওয়ারও পুরোপুরি ডাউন হয়ে যায়। যদিও ভেঙে যাওয়া সুইচটি আলড্রিন কোনোভাবে খুঁজে পায়, কিন্তু এবার ঘটলো আরেক সমস্যা। কিভাবে এই সার্কিট ব্রেকারকে ঠিক করবে তারা এই ভাঙা সুইচ দিয়ে? এরকম আনএক্সপেক্টেড সিচুয়েশনে ট্রেনিং তাদের কখনো দেয়া হয়নি যে এইরকম পরিস্থিতিতে কি করতে হবে তাদের। 6 ঘন্টা সুইচটি নিয়ে ধস্তাধস্তি করার পর তাদের মাথায় কিছুই ঢুকছিল না। তখন আলড্রিন একটি কলমকে সেই ছিদ্রে ঢুকিয়ে দেয় যেখান থেকে সেই সুইচটি ভেঙে গিয়েছিল। কাকতালীয়ভাবে যে কাজটি তারা 6 ঘন্টায় প্রায় বিফলে যেতে বসেছিল, সেটি একটি কলমের সাহায্যে ঠিক হয়ে যায় এবং বিমানের বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আবার চালু হয়ে যায়। আর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন সময় হয় তাদের ঘরে ফেরার। এর জন্য নাসা প্ল্যান করেছিল যে কলম্বিয়া বিমান, মানে যে বিমানটির মাধ্যমে তাদের পৃথিবীতে ফেরত আসার কথা, সেখানে থাকা 2টি মডিউল, একটি হচ্ছে কমান্ড মডিউল যেখানে অ্যাস্ট্রোনটসরা থাকে, আর একটি হচ্ছে সার্ভিস মডিউল যেখানে চাঁদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে। এই 2টি মডিউলকেই পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করার সাথে সাথেই আলাদা আলাদা দিকে ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, মানে কলম্বিয়া বিমানের ভেতর থাকা 2টি মডিউলকেই আলাদা হয়ে বিপরীত দিকে যাওয়ার কথা ছিল, যাতে এরা অন্তত এক দিকে না যায়, মানে এই 2 মডিউলের সাথে সাথে ধাক্কা না লাগে। এটি হলে 2 মডিউলের সফল ল্যান্ডিং প্রশান্ত মহাসাগরে হয়ে যেত এবং তাদের মিশনটাও সাকসেসফুল হতো। কিন্তু ভাগ্যের সাথে দুর্নীতি মনে হয় এখনও শেষ হয়নি। যখনই এই 2 মডিউল একটি থেকে আরেকটি আলাদা হয়ে যায়, তখন এগুলো একটির উপর আরেকটি হয়ে একই দিকে যেতে থাকে। যে স্পিডে এই 2 মডিউল একসাথে এসেছিল, তখন এদের সাথে ধাক্কা তো বাদ দিলাম, যদি একে অপরের সাথে হালকা ছোঁয়াও লাগতো তবে সাথে সাথেই ব্লাস্ট হয়ে যেত। কিন্তু এবারও তাদের কপালটা ভালো, 2টি মডিউলই কোনো ধাক্কা না লেগে সফলতার সাথে 24 জুলাই প্রশান্ত মহাসাগরে এসে ল্যান্ডিং করে, যেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। যদিও এখানে আরেকটি সন্দেহ অ্যাস্ট্রোনটদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। নতুন এক আবহাওয়া থেকে পৃথিবীতে আসার কারণে বিজ্ঞানীদের এই ভয় হচ্ছিল যে তাদের শরীরে নতুন কোনো ভাইরাস তো নেই, আর যদি থেকেও থাকে তাহলে তা পুরো মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, যে কারণে 3 অ্যাস্ট্রোনটসকে আগামী 3 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়। কিন্তু এখানেও উপরওয়ালা তাদের ভাগ্যটা ভালোই লিখে রেখেছিল। সুস্থ হয়ে কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে রিয়েল সুপার হিরো হয়ে পৃথিবীর সামনে এসে উপস্থিত হয় তারা 3 জন।